গণঅভ্যুত্থানের পর সংস্কার এবং নির্বাচনে রাজনৈতিক মহলের সর্বাধিক আলোচিত বিষয়। নির্বাচন এবং সংস্কার ঘিরে যখন আলোচনা চলছে তখন রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকারের তালিকায় নির্বাচন থাকলেও সংস্কারের গুরুত্বকে কোনো পক্ষই অস্বীকার করছে না। ইতিমধ্যেই যৌক্তিক সময় থেকে সরে 5 আগস্ট নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে আগে মৌলিক সংস্কার, তারপর নির্বাচন, এমনটি বলছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক অঙ্গনে এই যে সংস্কার এবং নির্বাচন ঘিরে গোলক ধাঁধার তৈরি হয়েছে, এর সমাধান সূত্র কার হাতে? এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমি ফারনাজ জুয়ে আছি আপনাদের সাথে। সংস্কারের শেষ ও নির্বাচনের শুরু কবে, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে সংস্কার ও নির্বাচন ঘিরে এক ধরনের গোলক ধাঁধাই আমরা দেখতে পাচ্ছি, সমাধান সূত্র কার হাতে? এটার সমাধান আসলে বেসিক্যালি সরকারের হাতে। কারণ সরকার মুখে বলছে তারা একটা সংস্কার করতে চায়, এবং সংস্কার বলতে উনি আসলে কি বুঝায়, কতটুকু সংস্কারকে আপনি প্রত্যাশিত সংস্কার বলবেন, সেটা তো সরকার নির্ধারণ করতেছে। কারণ ডক্টর ইউনূস নিজেই বলেছেন ওনার বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয়, যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো, তাহলে হয়তো এই বছরের শেষ দিকে দিবেন। আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত? উনার প্রত্যাশা বিএনপির প্রত্যাশা কি এক? বিএনপির প্রত্যাশা আর জামাতের প্রত্যাশা কি এক? এক তো না। কতটুকু সংস্কার হলে বলা যাবে যে প্রত্যাশিত সংস্কার হয়েছে? এই প্রশ্নের জবাব কার কাছে? সরকারের কাছে। 6 মাসের ব্যবধানে কতটুকু প্রত্যাশিত সংস্কার হবে সেটা অন্য ব্যাপার, ওই লাইনে আমি যাচ্ছি না। 6 মাসের ব্যবধানে শেষ মাসে কি করবে না করবে। বাট আমার কোশ্চেন হলো যে তাহলে কথাটা কে বলেছে? সরকার নিজেই বলেছেন, ডক্টর ইউনূস নিজে বলেছেন যে প্রত্যাশিত। তাহলে প্রত্যাশাটা হলো ওনার। এখন ওনার আসলে ক্লিয়ার করা দরকার যে ওনার প্রত্যাশাটা আসলে কি, সেটা তো আমরা কেউ জানি না। কাজে সরকারে বলতে পারবে আসলে কতটুকু সংস্কার এবং কখন নির্বাচন, এটা একমাত্র সরকার বলতে পারবে, আর কেউ না। কিন্তু সরকার যা করতে চায় সেটা যদি রাজনৈতিক দলগুলিও না চায়, মানে রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া যদি মিলে না যায়, তাহলে কি হবে? বিরোধ হবে। সেই বিরোধে কে জিতবে কে হারবে এটা আমি জানি না, কিন্তু যদি বিরোধ তৈরি হয় সেটাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হবে না, এটুকু বুঝি। কাজে সামনে আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না, সুখবরের গন্ধ আমি পাচ্ছি না। কোন আশঙ্কা থেকে এমন কথা বলছেন? এই আশঙ্কাই যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন চাচ্ছে। বিএনপি প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়, অগাস্টেই তারা নির্বাচন চায়। বিএনপি তারা বলেছে। বিএনপি চাওয়াকে গভর্নমেন্ট উড়াই দেবে কিসের জোরে? বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক। যদি বিএনপি এটা চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে? কি দিয়ে বাতিল করবে? তারা গাইড জোরে পারবে না, এই সরকার অত গাইড জোর নাই। তাহলে কি দিয়ে করবে? যুক্তি দিয়ে। যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে? নেই তো। আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ, কেন আমরা অগাস্টে দেব না বলছে তারা। তাদেরকে এতদিন থাকার এখতিয়ার কে দিছে? এই সরকার অনন্তকাল থাকবে এটা কে বলছে? এটা বলার অধিকার কার আছে? থাকতে পারতো, কোনো আলোচনাই হতো না। শুনেন, একটা কথা আমি বলি আপনাকে, যে সাফল্যের কোনো লজিক লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন, টিম ভাঙাচোরা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো। যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টম করবেন না, আপনি বলবেন দল জিতে গেছে। তো এখনো কিন্তু ওই একই জিনিস। এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন, যদি আমরা স্মুথলি চলতে পারতাম, যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে, এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে, তাহলে কিন্তু 1 বছর না 6 মাস না 1.5 বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। বাট সরকার তো মিজারেবল ফেল করছে। আপনি দেখান তো, একটা খাত দেখান তো
যে খাতে সরকার গত 6 মাসে এমন কিছু করেছে যেটা দেখে এই দেশের মানুষ আহা উহু বাহা বা বাহবা এগুলি বলছে, দেখান তো আপনি কোনটা, বলেন কোন খাতে? চাঁদাবাজি সরকার কমাতে পারছে? পারে নাই। আইন শৃঙ্খলা কমাতে পারছে? পারে না। আইন শৃঙ্খলা মানে ভালো করতে পারছে? পারে নাই। দ্রব্যমূল্য কমাতে পারছে? পারে নাই। স্টুডেন্টদের দাবি, এই যে একজন স্টুডেন্ট দাবি করতেছিল 35 বছর চাকরির বয়স তারা চাচ্ছিল, আবেদনের বয়স, দিতে পারছে? পারে নাই। বড় তারা আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আওলা, তারা কোনো কিছুই পারে নাই। দেখেন না কোনটায় পারছে? স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে? পারে নাই। কোনটায় পারছে বলেন আপনি? বলেন। আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনার ইউপি আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল, আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল, কমিশনার টমিশনার সব বাতিল। ওকে বাতিল হয়ে গেল। এখন ওই সমস্ত এলাকায় কমিশনারদের কিছু কাজ আছে, মানুষ যে কাজগুলি করাইতে পারছে না, একটা বার্থ সার্টিফিকেটের জন্য যেতে পারছে না, একটা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য যেতে পারছে না। এরা এক একজন কমিশনার 23টা করে কাজ করে। এই কাজগুলি কে করবে? কোনো খেয়াল আছে? আদেশটাকে দিয়ে দিল, সব বাতিল। বাতিল করা সহজ, কাজটা কে করবে? কোন বিকল্প লোক আছে? যেখানে নাকি মনে করেন 4-5জন কমিশনার ছিল যে এলাকাটুকুতে মধ্যে, ওখানে একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে দিছে। কমিশনারদের আপনার নেচার অফ জব দেখেন, তারা 24 ঘন্টায় অফিস করে। রাত্রেবেলা 12টার সময় যে তার বাড়িতে যে কোরআনের একজন যে বলে আমার একটা চরিত্র সার্টিফিকেট দাও, সে দিয়ে দেয়। ওটা কি ওখানকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিবে? ভাই এইগুলো হলো জানেন মানে অপরিণামদর্শিতা যাকে বলে, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে। কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই জনাব মাসুদ কামাল, বিএনপি যে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটি আদতে সম্ভব কিনা? কারণ আমরা যেমনটি জানি, ভোটার হালনাগাদি 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানিয়েছে সিইসি। সিইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে। তাদের অনেক আগে ঘোষণা করছে। ভোটার হালনাগাদ করতে এত সময় লাগবে কেন? সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর 2 মাস আগে, একদিন লাগবে কেন? ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে, সেই গভর্নমেন্ট এসে 3 মাসের মধ্যে কাজ সেরে ফেলায়, করে না? 3 মাসের মধ্যে ভোটার তালিকা করে, 3 মাসের মধ্যে নির্বাচনও করে। তাহলে এরা কেন পারবে না? এদের জন্য বাড়তি কি আছে? সংস্কার। ওকে সংস্কার আপনি করেন। আপনার সংস্কার করতে কতদিন লাগবে? জানুয়ারির মধ্যে সংস্কার, সবগুলি সংস্কার আপনি করে শেষ করতে পারবেন। 11টা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য। ধরলাম আপনি করবেন, করতে থাকেন আপনি। কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার? 3টা-4টা। তো 4টা খাতের সংস্কার তো একটা জমা দিয়ে দিচ্ছে, আর 2টা হয়তো এই মাসের শেষ দিক দিবে। জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন। এটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করবেন। আলাপ করতে কয় মাস লাগবে? 2 মাস? 3 মাস লাগুক। যদি 3 মাস লাগে তাহলে কি হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ। তারপরে আপনি ড্রাফটিং করেন আরো 1 মাস দেন, তাহলে মে মাসের মধ্যে ড্রাফটিংও শেষ। ধরেন আরো 1 মাস দিলাম সময়, ওটা নিয়ে বসে একটু চিন্তা করবেন। দেন জুন মাস, তারপরে আপনার কাম কি? এরপর আপনি তফসিল ঘোষণা করেন। 3 মাসের জন্য আপনি 90 দিনের সময় তফসিল ঘোষণা করেন। করলে পরে কি হয়? এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব। সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। ওনারা অগাস্ট চাইছে, ওনাদেরকে বলুক যে অগাস্টে তো হবে না, আমি সেপ্টেম্বরে দিচ্ছি অথবা অক্টোবরে দিচ্ছি। কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে, তাহলে আমি মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে। কারণ ততদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে, এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া লোকগুলি কি বিদ্যুৎটা যে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর, একদিকে বিএনপি বলছে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব, অন্যদিকে আবার জামায়াত বলছে আগে মৌলিক সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচন, সংস্কার না করে নির্বাচন হলে তা আগের মতোই ত্রুটিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অপরবিজ্ঞ আলোচক মাসুদ ভাই। দেখুন, আমি কয়েকটা জায়গায় সংস্কারের কথা বলি। দেখুন, উপজেলা পরিষদ যেটা এই আমাদের মাসুদ কামাল ভাই বললেন না যে টিপ দিলেই হয়, যেটা একটা বেগুনের ভর্তার গল্প বলছিলাম। তো বেগুনের ভর্তার গল্প এক মহিলা বলছে যে সারা বিকাল ধরেই যে বেগুনের ভর্তা করতে যাই, আড্ডাটা থামাও।
তো পরে একজন বললো বেগুন পারবি গাছ থেকে, এটা টিপ দিবি আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিবি, সাথে বেগুনের ভর্তা হয়ে গেল। বললো এতক্ষণ শিখলাম। তো এইরকম কিছু কাজ আছে সরকারের সংস্কার করার। জেলায় দেখুন জেলা পরিষদ আছে একটা, এটার নাম নাকি স্থানীয় সরকার। আবার ডিসি তার লাট বহল নিয়ে বসে আছে, ওই জেলা পরিষদকে পুছেও না। তো এখানে এই যে দ্বৈত যে একটা জিনিস আছে, তাইলে এটাকে একটা মার্জ একটা ইউনিফাইড একটা সিস্টেমের মধ্যে তো আনা যায়। এইটা নিয়ে যদি আলোচনা করতো বুঝতাম একটা সংস্কারের কথা হচ্ছে, হয় নাই কিন্তু আপনি দেখবেন। আসুন, শ্রমিক মালিক সম্পর্ক এই কয়েকদিনে যে অবস্থাটা হচ্ছে, আমি ওনার ইউটিউব চ্যানেলেই মনে হয় দেখলাম যে গাজীপুরে কত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটার খবর কেউ রাখে না। একজন অর্থনীতিবিদ বলেছেন যে গাজীপুরে সবজির দামের চেয়েও নারীর দাম সস্তা। তো সেইখানে যে সামাজিক অবস্থাটা, এটার দিকে তাদের নজর নাই। তারা বৈষম্যের কথা বলেন সারাক্ষণ। আমি আপনাকে একটা বৈষম্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। গ্রামে ক্ষেত মজুরকে শোষণ করে কে? বর্গাদার। বর্গাদারকে শোষণ করে কে? জুদ্দার। এখন এই যে ক্ষেত মজুর এবং বর্গাদার এবং জুদ্দার, এই ক্ষেত মজুরদের 9 মাস কাজ থাকে না, এরা অন্যান্য পেশায় যায়। সেই ক্ষেত্রে এই যে এখানে যে একটা কৃষিক্ষেত্রে যে একটা মারাত্মক অব্যবস্থাপনা আছে, নৈরাজ্য আছে। 3 মাসের জন্য যে ক্ষেত মজুরা ওই সময় যে তার রোজ কামলার যে মজুরির কথা বলে হাঁকে, বোঝা যায় যে ধানটা ওই ক্ষেত মজুরকে দিয়ে আসলেই ভালো হতো, কেটে আনার দরকার নেই। তো এই যে অবস্থাটা, এই কথা নিয়ে কি বৈষম্যের কথা শুনছেন আলোচনা হইতে? ক্ষেত মজুর, বর্গাদার এবং জুদ্দারের মধ্যে যে বৈষম্য আছে, শোষণের সম্পর্কটা, এটা কিভাবে মিনিমাইজ করা যায়, কমিয়ে আনা যায়, আলোচনা হচ্ছে? হয়নি। এরা আছে নগর এবং নাগরিক। নগর এবং নাগরিক, আরে নগরের নাগরিকদের বিষয় তো না। বাংলাদেশে টাই স্যুট পরে কয়জন? এই ব্লেজার কয়জন পরে? আমি বলছি এই ব্লেজার নাগরিকদের সমস্যা কোন সমস্যাই না। বড় সমস্যা হচ্ছে গ্রামে। ওইখান থেকে যদি উৎপাদন থেমে যায়, আপনি কোটি টাকা দিয়ে বাংলাদেশ বিক্রি করে দিলে 1 বছর খাওয়াতে পারবে না মানুষকে। এটা নিয়ে কোনো আলোচনা আছে? আলোচনা নাই। আপনি দেখুন রমজানে যে ছোলা বুটের খবর কি আছে? কোনো খবর নাই। খেজুর নাকি দুইটা কি বলে 2টা হাউস আমদানি করে, এরা ঝামেলায় আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গা যে শেখ হাসিনা যে অলিগার্কির মাধ্যমে এক একজনের হাতে একটা সেক্টর তুলে দিছে, 1জন বা 2জনের হাতে, এদেরকে বিচারের আওতায় কোনো আনার ব্যবস্থা করছেন? উনি বলেন বিচার করবেন। বিচারের সেক্টর বলি, প্রথম সেক্টরের নাম শেখ হাসিনা অলিগার্ক ব্যবসায়ী। কোনো ব্যবসায়ীর বিচারের আওতায় আনার কোনো ব্যবস্থা দেখছেন? নাই। নাম্বার 3 হচ্ছে দেখেন বিচার বিভাগের সবচেয়ে বড় দালালকে হাসিনার প্রধান বিচারপতি এবং তার সঙ্গপাঙ্গ আনছে। শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল প্রশাসনে কে? সিভিল ব্যুরোক্রেসিতে ক্যাবিনেট সেক্রেটারি সহ আদার্স কেউ ধরছে? আর শুন, পুলিশের একজন নিরীহ ব্যক্তি ওরে ধরছে আইজি, বাট পুলিশের অরিজিনাল ক্রিমিনাল যারা আছে, হারুন ধরা পড়ছে, বিপ্লব ধরা পড়ছে, অন্যান্যরা ধরা পড়ছে? ধরা পড়ে নেই। তো আপনি বিচার করবেন, এই কথাটা যেটা বলছেন এইটার কোন কার্যকর পদক্ষেপ আপনি 5 বছর দেখেন নাই, 5 মাসে দেখেন নাই। আপনি বিভিন্ন সেক্টর ওয়াইজ যে বললাম এদের কোন ব্যবস্থা করেন নাই। শ্রমিক মালিক সম্পর্ক কী হবে এটা বলেন নাই। আমার কৃষিক্ষেত্রের সম্পর্ক কী হবে, বৈষম্যের কী হবে এটা বলেন নাই। আমি একটা জেলা পরিষদের মূল জায়গা দেখালাম, এই জায়গা নিয়ে আপনার কোনো উদ্যোগ নাই। আপনি কতগুলো যে থিসিস লেখার লোকজনকে দিচ্ছেন যারা আদৌ জনগণের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের মাটির সাথে মানুষের সাথে সম্পর্ক নাই, এই লোকগুলোকে রাষ্ট্রের টাকা দিয়ে আমি থিসিস করতে দিব কেন? এরা তো সারা বছর থিসিস লেখে ইয়ার কাছ থেকে, বিদেশিদের কাছ থেকে টাকা আনে, ভুল ভাল বইলা বলে যে মানুষের এই উপকার করব, আমি এই গবেষণা করতেছি, আমার টাকা দেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো
আরেকটা আপনাকে বলি, এখানে আলোচনার যে মূল বিষয়টা আসছে, আপনি আরেকটা বলছেন ভোটার আমার ডাটা বেজ করা আছে না, ডাটা বেজ রিফরমেট দিতে কয় ঘন্টা লাগে? হাইয়েস্ট 7 দিন। 7 দিনের মধ্যে ডাটা বেজকে রিফরমেট করা সম্ভব। যাদের বয়স 18 হয়েছে এরা সবাই ভোটার। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে, যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। কে আসলে সংস্কার খেলা করছে সেই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যেমনটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সংস্কার খেলা কি কেউ করছে? না, এটা সালাউদ্দিন সাহেব একজন প্রাজ্ঞ মানুষ, কিন্তু আমি আপনাকে বলছি উনি ছাত্র জীবনের লয়ের ছাত্র, LLB অনার্স LLM ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর একজন তুখুর আমলা, তারপরে রাজনীতিবিদ, এবং ছাত্র জীবনেও তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন 86-এর কমিটিতে। তারপর তিনি 85-এর যে BCS ব্যাচে ওঠাতে হন। তো যাই হোক, তার আন্দোলন সংগ্রামের সব অভিজ্ঞতাই আছে, ছাত্র জীবনেও আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে, বিএনপির আমলেও 9 বছর গুম বা 9 বছর দেশান্তরী, এটা কম কথা নয়। এবং একটা মানুষকে তো এইভাবেই মানুষ গড়ে ওঠে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যকে আমি অবশ্যই খুবই গুরুত্বর সাথে বিবেচনা করার জন্য সবাইকে অনুরোধ করব। এবং উনি হয়তো আমার চেয়ে তো বড় নেতা, এবং তিনি নিশ্চয়ই গভর্নমেন্টের ভিতরে খবর জানেন অনেক বেশি। আমি বলি যে আমরা প্রত্যাশায় বুক বাঁধি প্রতিদিন যে সরকার দেশের যে এই সরকার যে আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং এক পা করে এগুচ্ছেন। তো এরা, আমরা যেটা সহ্য করতে পারি রাজনীতিবিদরা, আমরা জেল খাটতে পারি, আমরা মানুষের কটু কথা শুনতে অভ্যস্ত, আবার প্রশংসা শুনতে অভ্যস্ত। তো এই যে বয়স্ক লোকগুলি আছেন আর 2-3টা ছানাপুনা ছাড়া, বাকিরা তো এটা সহ্য করতে পারবেন না। এর মধ্যে আমি আপনাকে বলছি যে আমাদের কিছু এই উপদেষ্টাদের শোনা যায় এরা বড় বড় কর্পোরেট হাউসে ঘোরাফেরা করেন, যান গিয়ে সালাম আদাব দেন, কদমবুসি করেন। তো এই যে জিনিসটা, এটা ভালো না। শেখ হাসিনার যারা অলিগার, শেখ হাসিনার পাশে যারা বরকন্দাজের মতো কথা বলেছেন, লাঠিয়ালের মতো কথা বলেছেন, এদেরকে তো বিচারের আওতায় শেখ হাসিনাকে পাচ্ছেন না, ওদেরকে আনেন। আপনি ওদেরকে তো আনেন না। আবার মাঝে মধ্যে বলেন যে বিচার না হলে নির্বাচন হবে না। সংস্কার, আমি বললাম তো কতটি সংস্কার, এটা বেগুনের ভর্তার মতো টিপ দিলেই সংস্কার করা যায় 1 মিনিটে। এইটা করে না, বলে সংস্কার, বিশাল সংস্কার না করে নির্বাচন হবে না। তো সালাউদ্দিন সাহেব তো বলবেনই যে সংস্কার খেলা চলবে না, বিচার খেলা চলবে না। আপনি তো খেলতে বসেন নাই, আপনি সিরিয়াস। আমি কার ইউটিউবে জানি দেখলাম যে দিস গভর্নমেন্ট ইজ এ নন সিরিয়াস গভর্নমেন্ট। তো ইউ শুড বি সিরিয়াস গভর্নমেন্ট। আপনাকে সিরিয়াসলি কাজ করতে দেওয়া হচ্ছে এখানে, আপনি এখানে ফান করতে দেওয়া হয় নাই। তো এটা তো ফুটবল ম্যাচ না, জিতলে জিতলাম না জিতলে নাই। এটা তো ক্রিকেট ম্যাচ না, জিতলে জিতলাম না জিতলে নাই। এখানে কোটি মানুষের জীবনের প্রশ্ন। আপনি 1974-এর যে দুর্ভিক্ষটা, আপনি অমর্ত্য সেনের গবেষণা আছে এই নিয়ে, শুধু ওই গভর্নমেন্টের যে অব্যবস্থাপনার কারণে 74 দুর্ভিক্ষ হয়েছে, কয়েক লক্ষ মানুষ মারা গেছে। তো আপনি এই রমজানে যদি আপনি এই মানুষ রাস্তায় নেমে আসে, আপনি সামলাবেন কিভাবে রে ভাই? বিএনপি তো আপনাকে ঠেস দিয়া, ঠেক দিয়া, ধাক্কা দিয়ে আটকায় রাখছে, আপনাকে টিকায় রাখছে বিভিন্ন জায়গায়। তো আপনি এখন টিকে থাকতে চান না। তো মানুষ কি, বিএনপি কি মানুষের মার খাইয়া আপনাকে সাপোর্ট দেবে নাকি গভর্নমেন্টকে? রোজায় যদি এরকম অবস্থান হয়, মানুষ রাস্তায় নেমে যাবে এবং বিএনপি মানুষের বিরুদ্ধে তো গিয়ে দাঁড়াতে পারবে না এই গভর্নমেন্টের বিরুদ্ধে। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, মাসুদ কামাল। এই গভর্নমেন্টের পক্ষে সংস্কারের রূপরেখা প্রণয়নে সরকার গঠিত 11টি কমিশনের মধ্যে ইতিমধ্যে 4টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমা দিয়েছে। কিন্তু সংস্কার নিয়ে আমরা যে বিতর্ক দেখছি, যে মত পার্থক্য দেখছি, সুপারিশগুলো আলোর মুখ দেখবে তো? না, সুপারিশটা আলোর মুখ দেখবে, সুপারিশটা কোনো সমস্যা নাই। এই কমিটিগুলোর তারা একটা সুপারিশ প্রণয়ন করেছে, এটা প্রধান উপদেষ্টাকে তারা হস্তান্তর করেছে।
এবং এটা সিনোপসিস তো আমরা দেখতেও পাচ্ছি, মিডিয়াতেও আসছে, মূল বিষয়গুলো আসছে। সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে যে সরকার যখন এই সিনোপসিস এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে, কবে বসবে? বসবে ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারিতে যদি বসা শুরু করে, আমি হাইপোথেটিক্যালি ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা? বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন, যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিএনপি বড় পার্টি। জামাত তো মোটামুটি বড় আছে, এরপর আর বাদ বাকি সব খুচরা পার্টি। তো বিএনপির সঙ্গে আলোচনা হবে। আর টেকনিক্যাল প্রবলেমটাকে দেখেন, বিএনপি কিন্তু আরও 2 বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে। 2 বছর আগে তারা একটা 31 দফায় উঠে এসেছিল। এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না, আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে? একটা আমেরিকান ভদ্রলোক। ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে। এবং সংবিধানে আমূল পরিবর্তনের না, সুপারিশ আমূল আমরা দেখতে পরিবর্তন করবে, পাচ্ছি। আমার কোনো সমস্যা নেই। আমূল পরিবর্তন নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। বিএনপি আলোচনা করবে না? বিএনপি দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক তো? সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল, ওটা আপনি ফেলাই দিচ্ছেন। বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই। বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানিয়ে নেবে না? বিএনপিটা কি পাগলা করতে কামড়াইছে? সে সঙ্গে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদও। ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, বাদ দেন। তাহলে রাষ্ট্রধর্ম নিয়ে কি করছেন বলেন তো দেখি? রাষ্ট্রধর্ম বাদ দিচ্ছেন, এই প্রশ্নের জবাব দেখ না। ওখানে যে আপনি আপোষ করছেন ওইটার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কেউ কিছু বলে না। আপনি যখন ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, ওটা আপনার পছন্দ হয় না। পছন্দ হয় না ভালো কথা, কি কারণে পছন্দ হয় না? কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। ঠিক আছে, আপনি বাদ দেন, ধর্মনিরপেক্ষ রাখবেন না। আপনি আমেরিকান নাগরিক, আমেরিকায় তো ধর্মনিরপেক্ষতা নাই। আমেরিকায় বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড, হ্যাঁ, ওরা তো বলে। তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে, ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে, তো নিয়ে আসছেন, ভালো কথা। তা রাষ্ট্রধর্মটা বাদ দিলেন না কেন? পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে? ওইটা নিয়ে কোনো কথা নাই কিন্তু। তো এইগুলি হলো কি জানেন, কতগুলি মানে আপনি কি বলবো এটাকে, মানে মতলবী সংস্কার হচ্ছে এগুলো। সেখানে এই আলোচনা হচ্ছে যে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর, বিশেষ করে ঠিক আছে, পক্ষকে সুবিধা অনেক দেওয়ার প্রস্তাব দিলে জন্য এমন সুপারিশ করা মনে করেন হয়েছে। আপনার 50টা প্রস্তাব আছে, ধরেন আপনার 50টা ভালো ভালো প্রস্তাব আছে, হোক না, তাতে কি আছে? 2টা খারাপ প্রস্তাব আছে, ভন্ড লয়ে দেবো। এবং 2টা কোন জায়গায় খারাপ, আপনি আমার নখ কিভাবে ফাইল করবেন এটা নিয়ে আলোচনা করেছেন, চুল কিভাবে কাটবেন এটা নিয়ে আলোচনা, সব ঠিক আছে, কিন্তু চোখ তুলে ফেলাবেন, মানবো? তো আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই। বিএনপি এটা কিভাবে মানবে আমি জানি না। যদি বিএনপি মানে, তাহলে বিএনপিকে বলুন বিএনপি উদারতম দল পৃথিবীতে। ওর দল হলো জাতীয়তাবাদী দল, ও কয়েক জাতীয়তাবাদ নাই, ওই কি জাতিতে হয়ে গেছে, আর জাতীয়তাবাদ নাই। কি জাতি বানাইছেন দেখতেছি না, আদিবাসী নিয়ে কি মারামারি হইতেছে, অলরেডি শুরু হয়ে গেছে, এটাই তো থামাইতে পারলেন না। বড় বড় কথা বলে ভাই, এইগুলি নিয়ে অনেক ঝামেলা। আপনি দেখেন একটা জিনিস বলি আপনাকে, আমি একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যবস্থা করছে। আচ্ছা, ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে। আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। এটা কঠিন কাজ কি কঠিন কাজ না সেটা অন্য আলোচনা, কিন্তু বেসিক যে পয়েন্টটা, এই যে 1% লোক যে আপনাকে স্বাক্ষর দিবে, তাহলে ওই 1% লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না? আপনি আমাকে বলেন, আমি যখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম, যিনি স্বতন্ত্র প্রার্থী, উনি আমি চাই উনি প্রার্থী হোক, তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দিব। সবাই তো আমাকে বলবে তুমি তো ওনাকে ভোট দিবা, তো এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না? হলো তো। এখন তারা কি করছে, এটা বাদ দিয়ে কি করছে, 500 লোকের স্বাক্ষর লাগবে, 500 লোকের স্বাক্ষর লাগবে, আবার হলফনামা দিতে হবে। কেন দিতে হবে হলফনামা? কেন 500 লোকের স্বাক্ষর লাগবে? কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না? কেন পারবে না? ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই। কই তাহলে সবাই প্রার্থী হবে, আর সবাই প্রার্থী হলে আপনার সমস্যাটা কি? আপনি টাকা প্রার্থী হবে, আপনার প্রবলেমটা কি? কারণ একটাই, কারণটা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তো একটা সংস্কার আপনি করবেন, আমার আওয়ামী লীগের প্রতি কোনো প্রীতি নাই, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই, এই দলে অনেক আকাম কুকাম করছে, এটা ব্যাপার না।
কিন্তু আমার কথাটা হলো কি, আপনি একটা দলকে নির্বাচনের বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন, কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন, আপনি কি কেবল 2025 অথবা 26 নির্বাচনকে সামনে রেখে করতেছেন? তা তো না। এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে। আপনি এমন একটা কমিশন করছেন যে এই পরামর্শ, এই উপদেশ আমরা অনেক বছর ধরে চালাবো। তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ করবে, তখন কি হবে? কিন্তু বর্তমান সময় আমরা যেমনটি দেখছি যে আওয়ামী লীগের নির্বাচনে আশা না আসা নিয়েও এক ধরনের কৌশলী অবস্থা নিয়েছে সবাই, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সরকার এবং রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত যে নমুনা হয়েছে, আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাইরে রাখতে পারবেন না। আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, আদৌ সম্ভব কিনা? আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ প্রতীকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ প্রতীক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব মাসুদ কামাল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয়টি নিয়ে সবার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেটি কেন? মানে এটা নিয়ে হয়েছে কি, মূল যে সমস্যাটা, ছাত্ররা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কেউই ছাত্রদের কাছে বিরাগ ভাজন হইতে চায় না, মুখের উপর চায় না। আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি। ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয়, ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা নিল, আমি বিএনপির কথা ধরি, বিএনপিতে কোনো লস নাই, বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কি কারণে চায় সেটাও বলি। বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে, মর্মান্তিকভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন। এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা, ঠিক আছে? যদি বিএনপি চায় আওয়ামী লীগ আসুক এই কারণে, যদি না আসে আওয়ামী লীগ নির্বাচনে, এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে। তখন বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই। এই প্রশ্ন উঠবে, কেউ ফিরতে পারবে না। ওই ছাত্ররা হাজার চিল্লাচিল্লি করলেও এটা ফিরবে না। আমেরিকার মতো বলবে, ইন্ডিয়ার মতো বলবে, সবাই বলবে, ইংল্যান্ডও বলবে, সবাই বলবে। কাজে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত। এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজারেবলি রিজেক্টেড হবে বাই দ্য পিপল। এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয়। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না, এটা বরং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। যে যাই বলুক রে ভাই, ওই যুক্তি আমি বহু শুনছি, অনেক কথা বলে, ওই যুক্তি ওই পাল্টা যুক্তি হাজারটা আছে। কারণ আপনি করে কথা কইতে দেন না, আপনি একলাই কোন তখন তো যুক্তি আপনি ধরে শোনা যাবো। এটা আওয়ামী লীগও করতো এই কাজ আওয়ামী লীগও করতো, 14 সালে করছে না। তারা কেউ আসে না, আমরা কি করবো, অমুক করবো তমুক, এই সমস্ত ডায়লগ বহুত শুনছি। কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে। কে থাকবে কে থাকবে না, কোন দল টিকবে কোন দল টিকবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র দেশের জনগণের আছে, আর কারো নাই। ওই আলাপ করে লাভ নাই। এবং সেটাই হবে কেন আমি বলি আপনাকে। কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে, কোনো দলকে নিষিদ্ধ করা তাদের কোনো অভিপ্রায় নাই বলছে। তো তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। যদি নিষিদ্ধ না করেন, নির্বাচনের বাইরে কেমন রাখবেন? আর একটা হতে পারে যেভাবে জামাতকে নির্বাচনের বাইরে রাখতো, নিবন্ধন দিল না, নিবন্ধন না দিলেন তখন তারা স্বতন্ত্র ইলেকশন করবে। এখন যদি স্বতন্ত্র যাতে না করতে পারে, এই জন্য এই বদিল আলম মজুমদাররা নকশা আদায় করছে একটা, যে 500 লোকের সিগনেচার লাগবে, হলফনামা দিতে হবে, যা আদানি সবাই ভয় পায় যে আমি হলফনামা দিলে তো আমার স্টুডেন্ট ধরে পিটাবে, এই সমস্ত হচ্ছে। এইগুলি ভাই মানে এগুলি আলটিমেটলি প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না, এবং কই ভাইসে গেছে দেখেন ভাই। এদেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে। ওই ঢাকায় বসে দেশকে নিয়ন্ত্রণ করবে, দেশকে বুঝবেন, এত সহজ না। দেশের মানুষ অন্যরকম ভাবে। বাংলাদেশের মানুষ প্রতিহিংসা পরায়ণ মানুষ না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে। আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি, জিয়াউর রহমান, তারা আওয়ামী লীগ বানাইছিল কি পাকিস্তানের চর বানাইতে পারছিল। জামাতে দরজাই খুলতে দেয় না, অফিস খুলতে দেয় নাই, শেষ দিন এসে নিষিদ্ধ করছে। জামাতকে থামাইতে পারছে? জামাত আরো শক্তিশালী হয়েছে, বিএনপি আরো জনগণের কাছে গেছে, জিয়াউর রহমানকে মানুষ আরো বেশি হৃদয়ে ধারণ করছে। যত বাংলাদেশের মানুষের নিয়মই হলো, যাকে আপনি অত্যাচার করবেন, যাকে টর্চার করবেন, মানুষ তার পক্ষে চলে যাবে। এইটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য। এটা
ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে। কোন ভুলের কথা ইঙ্গিত করলেন তিনি? না, এটা আমি আপনাকে বলি যে তারেক রহমান এটা বলছেন যে উনি বারবার বলছেন না, উনি বারবার বলছেন যে বাংলাদেশে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে যে যে রাজনৈতিক আচরণটা ছিল, রাজনৈতিক সংস্কৃতি ছিল, এটা থাকবে না। এটা আমাদের সবাইকে মনে প্রাণে, আচার আচরণে, মননে, এটা মস্তিষ্কে মননে এটা পাল্টাতে হবে। এটা উনি বারবার বলছেন দীর্ঘ একবারে এই আগস্ট মাস থেকেই উনি যখন আলোচনা শুরু করেছেন আমাদের সাথে, সবার সাথে, এটা বলছেন উনি যে মস্তিষ্কে মননে এই পরিবর্তনটা আনতে হবে। এবং আপনাকে আরও মনে করিয়ে দেই যে আওয়ামী লীগের এবং জাতীয় আন্তর্জাতিক অপপ্রচারের কারণে তারেক রহমানকে যে বদনামটা দিয়ে দেওয়া হয়েছিল, উনি 2003-04 থেকেই বগুড়া থেকে বিএনপির তৃণমূলী গণতন্ত্র আইন শুরু করেন। একেবারে একবারে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, এই লেভেল থেকে যে নেতা নির্বাচিত হয়ে আসে সে নেতা হবে দলে, এটা উনি শুরু করেছিলেন। তো এখন আমার কথাটা হচ্ছে যে শুধু রাষ্ট্রে, তারেক রহমানের বক্তব্যটা শুধু রাষ্ট্রে গণতন্ত্র না, দলের ভিতরে গণতন্ত্র থাকবে এবং কাউকেই জোর করে চাপিয়ে নেতৃত্ব দেওয়া হবে না। এটা স্থানীয় সরকার এবং আমাদের যে জাতীয় পর্যায়ে এটা হবে। আর নাম্বার 2 হচ্ছে আপনার আরেকটা তারেক রহমানের নতুন বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমরা যেন মানবিক মর্যাদা এটাকে যেন গুরুত্ব দেই সব ক্ষেত্রে। মানুষকে অপদস্থ করা, মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করা, এটা কোনো বিচারের কথা না। আপনাকে আরেকটা কথা বলি যে তারা সংবিধানের সংস্কারের কথা যে বলছেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন, তো জিয়াউর রহমানের যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এটাও তো কোথাও বলেন নাই। তো এটা তো ধর্মনিরপেক্ষতার জায়গায় এটা প্রতিস্থাপন করা হয়েছিল। আরেকটা কথা বলি, বিলুপের কথা বলি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতার বুকের উপর যখন গুলি হয়, তারপরেই বেসিক্যালি মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল বাংলাদেশ, পূর্ব বাংলা থেকে। 56 সাল পর্যন্ত তো আমরা পূর্ব বাংলা। তো 54 সালের নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগ পূর্ব বাংলায় বিলুপ্ত হয়ে যায় এবং এটা আর ফিরে আসে নাই। তো আপনাকে জনগণকে কে বিলুপ্ত হবে, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। শেষ একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয় অবগত আছেন ট্রাম্পের জামানা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে, ছোট্ট পরিসরে শুনতে চাই। ট্রাম্পের আমলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা পরিবর্তন হবে না। যদি সামান্য একটু পরিবর্তন হয় সেটা বাংলাদেশের পক্ষে যাবে না। যতটুকু পরিবর্তন হবে এটা নেগেটিভ পরিবর্তন হবে। কারণ এটা সত্য যে এই গভর্নমেন্টের সঙ্গে ডেমোক্রেট গভর্নমেন্টের যতটা ভালো সম্পর্ক ছিল, ডেমোক্রেটদের যতটা ভালো সম্পর্ক ছিল, ততটা রিপাবলিকানদের সঙ্গে নাই। ট্রাম্প কখনোই ডক্টর ইউনূস সম্পর্কে একটি বারের জন্য সম্মানসূচক কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরঞ্চ টিটকারিমূলক কথাবার্তা দিয়ে একবার বলেছেন, এর বাস্তবতা। আর ট্রাম্পের যে পলিসি সেটা হলো আমেরিকা ফার্স্ট। ওনার আমেরিকার স্বার্থটা আগে দেখবেন, আমেরিকার জন্য অন্য জায়গায় মৌলিপানা করতে ওনারা যাবেন না। যে কারণে আমার মনে হয় ভারতের চোখ দিয়েই ট্রাম্প বাংলাদেশকে দেখবে আগামী 4 বছর, এটা হলো আমার ধারণা। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল, ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।